এর আগের দিনের ক্লাসে আমরা কি জেনেছিলাম যে তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ, তার মধ্যে যে চারটি প্রমাণ তার মধ্যে থেকে দুটি আমরা জেনেছিলাম, একটা সমসংস্থ অঙ্গ এবং আরেকটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। এই দুটো আমরা জেনেছিলাম। বাকি দুটো আমি বলেছিলাম পরের ক্লাসে জানবো। আজকের ক্লাসে সেই বাকি দুটো জানবো। কি কি? একটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ এবং লাস্ট আরেকটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন সম্বন্ধে। তো দেখো, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে। প্রথম, নিষ্ক্রিয় অঙ্গ এর সংজ্ঞাটা হচ্ছে যে জীবদেহে যে সমস্ত অঙ্গ, জীবদেহের মধ্যে যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষদের দেহে এবং সম্পর্কিত অন্য জীবেদের দেহে সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট জীবটির দেহে কর্মক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে, তাদের নিষ্ক্রিয় অঙ্গ বলে। মানে কোনো একটা জীব আছে, সে যে পূর্বপুরুষ থেকে এসেছে তার মধ্যে সেই অঙ্গটি আছে যেই অঙ্গটি এই জীবদের মধ্যে নেই। কি বলছে এটাই, যে যে সমস্ত অঙ্গ জীবদেহে, যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষদের দেহে, অর্থাৎ সেই জীবটির দেহে এমন একটি অঙ্গ নেই যেটা তাদের পূর্বপুরুষদের দেহে আছে, কিংবা তাদের সম্পর্কিত অন্যান্য জীবেদের দেহে আছে কিন্তু তার দেহে নেই, সেই অঙ্গকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গের কয়েকটি উদাহরণ যদি আমরা দিতে যাই, তো প্রাণীদের ক্ষেত্রে কয়েকটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হলো যে মানুষের ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স, যেটি মানুষের ক্ষেত্রে নেই কিন্তু গিনিপিগ, ঘোড়া এদের ক্ষেত্রে আছে, এবং মানুষের যারা পূর্বপুরুষ তাদের ক্ষেত্রে ছিল। ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স কি? বড় দাঁত এবং একটি ছোট দাঁত, এদের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে একটি অঙ্গ ছিল ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স নামে। সেটি আমাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল কিন্তু আমাদের মধ্যে সেটি আর নেই, কিন্তু গিনিপিগ, ঘোড়াদের মতো কয়েকটি তৃণজাতীয় প্রাণীদের ক্ষেত্রে এটা কিন্তু আছে। ঠিক আছে, সেটা নেই কারণ সেটার আমাদের দরকার হয় না। আমাদের যে পূর্বপুরুষরা, যাদেরকে মানে আদিম যুগের মানুষরা, তাদেরকে কিন্তু কি তাদের খাদ্য প্রক্রিয়া কিন্তু অনেকটা ভিন্ন ছিল। বর্তমানে আমাদের যে খাদ্য প্রক্রিয়া তা থেকে তাদের খাদ্য প্রক্রিয়া অনেকটা ভিন্ন ছিল, তো তাদের সেটার প্রয়োজন হতো সেই ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্সের, কিন্তু আমাদের যেহেতু প্রয়োজন হয় না, তাই আমাদের সেটা কি হয়েছে, কর্মক্ষমতা হারিয়ে ধীরে ধীরে লুপ্ত হয়ে গেছে, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে গেছে। আর হচ্ছে ককসিস, এটাও ছিল কিন্তু এখনো বর্তমানে আমাদের দেহে ককসিস আর নেই। ককসিস কি? আমাদের যা বানরের যে লেজ সেটা আছে, কিন্তু আমাদের কি হয়, আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু লেজ থাকে, সেটা মায়ের পেটে যখন থাকে তখন আমাদের সেটা থাকে, কিন্তু যখন মায়ের পেটে থেকে প্রসবের মাধ্যমে আমরা যখন বাইরে বেরিয়ে আসি তখন কিন্তু সেটা লুপ্ত হয়ে যায়। সেটা কিসে পরিণত হয়? সেই লেজটা ককসিসে পরিণত হয়। তো এই যে ককসিস, এটা কি লুপ্ত প্রায়, ধীরে ধীরে এটা লুপ্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ককসিস, এটাও একটি লুপ্তপ্রায় অঙ্গ। নিকটিটেটিং পর্দা এটাও লুপ্তপ্রায় অংশ। নিকটিটেটিং পর্দা কি? ব্যাঙের মতো প্রাণীদের ক্ষেত্রে চোখের সাইডে একটা পর্দা থাকে, একে তৃতীয় পর্দা বলে, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা থাকে না। তা আমাদের মানুষের ক্ষেত্রে যে চোখের যে তৃতীয় পর্দা সেটা বিলুপ্ত হয়ে গেছে, একেই বলা হচ্ছে নিকটিটেটিং পর্দা। এই পর্দাটা বিলুপ্ত হয়ে গেছে, এটাও একটি নিষ্ক্রিয় অঙ্গ। আরেকটা কি? কর্ণছত্রের পেশি, আমাদের কর্ণছত্রের যে পেশি সেটাও নিষ্ক্রিয়, এবং পুরুষের স্তন এটাও তো নিষ্ক্রিয় অঙ্গ। তো এই ধরনের কয়েকটি প্রাণীদের নিষ্ক্রিয় অঙ্গ, এগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। মানে আমাদের পূর্বপুরুষদের মধ্যে যে অঙ্গগুলো ছিল বা অন্যান্য জীবেদের ক্ষেত্রে তাদের পূর্বপুরুষের মধ্যে যে অঙ্গগুলো ছিল কিন্তু সেই জীবেদের মধ্যে সেই অঙ্গগুলো নেই, সেগুলো কি হয়েছে, লুপ্ত হয়ে গেছে। তো সেই সমস্ত অঙ্গগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ। এবার কয়েকটি উদ্ভিদের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গ সম্বন্ধে জানি। এই যে আদা, হলুদ, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের যে শল্কপত্র সেগুলো লুপ্তপ্রায়। আর এই যে কালকাসুন্দা ফুল, নামটা অনেকেই জানবে অনেকেই জানবে না। কালকাসুন্দা ফুলের মধ্যে 10টি পুংকেশর থাকে। কালকাসুন্দা ফুলের যে পূর্বপুরুষ মানে সেই জাতীয় যে আগের উদ্ভিদগুলো ছিল তাদের মধ্যে 10টি করে পুংকেশর ছিল, কিন্তু বর্তমানে তার থেকে 4টি পুংকেশর নিষ্ক্রিয় হয়ে গেছে। 4টি ধীরে ধীরে নিষ্ক্রিয় হচ্ছে বা 4টি পুংকেশর বন্ধা, সেগুলোর কোনো কাজ নেই, সেগুলোর দিয়ে কোনো কাজ হবে না।
এরকম কয়েকটি 4টি পুংকেশর 10টির মধ্যে থেকে 4টি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, অর্থাৎ বন্ধা পুরোপুরি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কয়েকটি লুপ্তপ্রায় অঙ্গ। তাহলে লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ সম্বন্ধে আমরা কি জানলাম, যে জীবদেহে যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষদের দেহে সক্রিয় থাকলেও বা সেই জীবদেহের সম্পর্কিত অন্যান্য জীবদের মধ্যে সক্রিয় থাকলেও বর্তমানে তার মধ্যে সেটি কি হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। এই প্রকার অঙ্গগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, এবং এটা তুলনামূলক সারিস্থানিক প্রমাণের 3 নাম্বার প্রমাণ। ঠিক আছে, এবার আমরা জানবো 4 নাম্বার প্রমাণ সম্বন্ধে। সেটা কি, এসো দেখে নেওয়া যাক। 4 নাম্বার প্রমাণ এবার আমরা জানব। 4 নম্বর প্রমাণটার নাম বলছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। মেরুদণ্ডী, যাদের মধ্যে মেরুদণ্ড আছে সেই সমস্ত প্রাণীদের যে হৃৎপিণ্ড, সেই সম্বন্ধে হৃৎপিণ্ডের যে গঠন সেটা জানতে হবে। তো 4 নম্বর কি, 4 নম্বর প্রমাণ আমাদের লাস্ট, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন, মানে যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে হৃৎপিণ্ড আছে, মেরুদণ্ডী প্রাণী, তাদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের গঠন সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রথমে আমরা জানবো মাছের হৃৎপিণ্ড। এই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে 2টি প্রকোষ্ঠ থাকে। আমাদের এখানে জানতে হবে প্রকোষ্ঠ কয়টি থাকছে। তো মাছের ক্ষেত্রে 2টি প্রকোষ্ঠ, মাছের ক্ষেত্রে 2টি, ভালো করে লিখি আরেকটু, যে মাছের ক্ষেত্রে 2টি প্রকোষ্ঠ। মাছের ক্ষেত্রে 2টি প্রকোষ্ঠ থাকছে, কি কি সেগুলো? একটা হচ্ছে অলিন্দ, কি একটি অলিন্দ এবং একটি নিলয়। এবার আমাদের জানতে হবে উভচর। 2 নম্বর হচ্ছে উভচর প্রাণীদের কি, মেরুদণ্ড হৃৎপিণ্ডের গঠন। উভচর প্রাণীদের ক্ষেত্রে 3টি প্রকোষ্ঠ থাকছে, 3টি প্রকোষ্ঠ। সেগুলো কি কি? নিলয় থাকবে একটাই, কিন্তু অলিন্দ থাকবে 2টি অলিন্দ এবং একটি নিলয়। নেক্সট হচ্ছে সরীসৃপ। এদের ক্ষেত্রে এবার বেড়ে যাবে প্রকোষ্ঠের সংখ্যা, কটি? 4টি প্রকোষ্ঠ। সেগুলো কি কি দাদা? 2টি অলিন্দ এবং 2টি নিলয় থাকছে। লাস্ট আরেকটা হচ্ছে পাখি ও স্তন্যপায়ী। যে সমস্ত পাখি এবং স্তন্যপায়ী প্রাণী আছে তাদের হৃৎপিণ্ডের গঠন, এদের ক্ষেত্রেও 4টি প্রকোষ্ঠ থাকছে দাদা, 4টি প্রকোষ্ঠ। কি কি? 2টি অলিন্দ এবং 2টি নিলয়। হ্যাঁ, তো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। এই যে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে
মাছের ক্ষেত্রে এদের ক্ষেত্রে দুটি প্রকোষ্ঠ থাকছে। কটি প্রকোষ্ঠ? এদের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ থাকছে, একটি অলিন্দ, একটি নিলয়। তারপরে নেক্সট হচ্ছে উভচর, এদের ক্ষেত্রে তিনটি প্রকোষ্ঠ থাকছে, দুটি অলিন্দ এবং একটি নিলয়। নেক্সট হচ্ছে সরীসৃপ, এদের ক্ষেত্রে চারটি, দুটি অলিন্দ, দুটি নিলয়। এবং পাখি ও স্তন্যপায়ী, এদের ক্ষেত্রেও চারটি প্রকোষ্ঠ, দুটি অলিন্দ, দুটি নিলয়। এখান থেকে আমরা কি জানতে পারছি? এই যে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন নিয়ে যে আমরা আলোচনা করলাম, এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এটা থেকে আমরা বুঝতে পারলাম, 1 নাম্বার, এর বৈশিষ্ট্য বা বিবর্তনগত গুরুত্ব। বিবর্তনগত গুরুত্ব, এর বিবর্তনগত গুরুত্ব কি? 1 নাম্বার, এদের আগমনের ক্রম সম্বন্ধে জানা যায়। এদের আগমনের ক্রম জানা যায়। এদের আগমনের ক্রম সম্বন্ধে জানা যায়, মানে মাছ প্রথমে এসেছে নাকি সরীসৃপ এসেছে, কিভাবে বুঝবো? এদের মধ্যে প্রকোষ্ঠের সংখ্যা দেখে আমরা বুঝতে পারবো। মাছের ক্ষেত্রে প্রকোষ্ঠের সংখ্যা কম, কিন্তু সরীসৃপের ক্ষেত্রে বেশি, অর্থাৎ মাছ প্রথমে এসেছে, তার মানে প্রথমে হয়ে যাবে আমাদের মাছ। তারপরে এসছে উভচর, এর ক্ষেত্রে প্রকোষ্ঠের সংখ্যা 3টি, উভচর প্রাণী। প্রথমে মাছ জাতীয় প্রাণীরা এসেছে পৃথিবীর মধ্যে, এটাই এখান থেকে বুঝতে পারছি। এদের আগমনের ক্রম মানে কোনটা প্রথমে পৃথিবীতে এসেছে, তো মাছ, তারপরে এসেছে উভচর, নেক্সট এসেছে সরীসৃপ, তারপরে এসছে পাখি ও স্তন্যপায়ী, বা এখানে তোমরা বলতে পারো স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। আর কি জানতে পাওয়া যায় এখান থেকে? আর যেটা জানতে পাওয়া যায়, 2 নাম্বার হচ্ছে যে এদের আগমনের ক্রম সম্বন্ধে তো জানলাম, এদের বিকাশ কিভাবে হয়েছে, এরা পৃথিবীতে আসলো, এদের বিবর্তন কিভাবে ঘটলো, এরা কিভাবে পরিবর্তন হলো সেটা জানা যায়। তো বিকাশ সম্বন্ধে জানা যায় এদের এদের নেক্সট এদের কি জানা যায়? এদের বিকাশ সম্বন্ধে জানা যায়। এদের বিকাশ সম্বন্ধে জানা যায়, মানে এদের কিভাবে বিবর্তন করেছে। তো প্রথমে এদের বিবর্তন যদি এদের আগমনের ক্রম অনুযায়ী যদি বিবেচনা করে দেখি, তো এদের মধ্যে প্রথমে বিকাশের যে ক্রম, অভিব্যক্তির ক্রম, সেটা হচ্ছে প্রথমে জলচর, মানে এরা প্রথমে কিন্তু জলের মধ্যে বসবাস করত। 2 নম্বর হচ্ছে উভচর, মানে এরা কিছুক্ষণ জলের মধ্যে থাকতো, কিছুক্ষণ ডাঙার মধ্যে থাকতো, কখনো জলের মধ্যে, কখনো ডাঙার মধ্যে, মানে জল ডাঙা দুটোর মধ্যে এরা বসবাস করতো। তার মানে এরা উভচরে পরিণত হলো জলচর থেকে। জলের মধ্যে থাকতে থাকতে তারা ডাঙাতে থাকা শিখলো, কিন্তু জলকে ছাড়লো না, তো জলেও থাকছে, ডাঙাতেও থাকছে, এদেরকে বলছে উভচর প্রাণী। আর হচ্ছে লাস্ট হচ্ছে পূর্ণ স্থলচয়, স্থলবায়ী, পূর্ণ স্থলচর প্রাণী। যখন তারা উভচর জলের মধ্যে এবং ডাঙার মধ্যে যে সময়টুকু কাটাচ্ছিল, সেইভাবে কাটাতে কাটাতে তারা ডাঙার মধ্যে পূর্ণভাবে স্থায়ী হয়ে যায়। তারা ডাঙাটাকে নিজেদের বাসস্থানে পরিণত করে, অর্থাৎ পূর্ণ স্থলচর প্রাণীতে পরিণত হয়। অর্থাৎ এখান থেকে আমরা এদের বিকাশ সম্বন্ধে জানতে পারছি, এই প্রাণীগুলোর বিকাশ সম্বন্ধে, অভিব্যক্তির বিকাশ সম্বন্ধে আমরা জানতে পারছি। এই হচ্ছে কিসের গুরুত্ব? এই মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন সম্বন্ধে আলোচনার গুরুত্ব। এই হচ্ছে আমাদের তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ। তুলনামূলক শারীরস্থানিক প্রমাণের যে 4টে প্রমাণ ছিল, সেগুলো আমাদের শেষ হলো। পরের দিনের ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি কতটা বুঝতে পারলে, কোথাও যদি ডাউট থাকে তো আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে। আর
ক্লাসটিতে এতটাই টপিক আজকের বোঝানো ছিল, তো ক্লাসটি তাই জন্য এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।